6 ঘন্টারও বেশি সময় পর সচল হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় ব্যবহারকারীদের সন্তোষ। প্যান্ডোরা কেলেঙ্কারিতে প্রভাবশালীদের নাম প্রকাশের পর সমালোচনার ঝড়। অভিযোগ অস্বীকার বিশ্ব নেতাদের, ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ইমরান খানের। একদিনে 56টি চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশের অভিযোগ তাইওয়ানের। উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান। সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল বেইজিং। ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে লণ্ডভণ্ড পূর্ব ওমানে মৃত্যু বেড়ে 13। বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যায় দুর্ভোগ চরমে। আরব আমিরাত ও সৌদি আরবে সতর্কতা জারি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন হাসান। সার্ভার ডাউনের 6 ঘন্টারও বেশি সময় পর সচল হলো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এর আগে বাংলাদেশ সময় সোমবার রাত 10টার দিকে হঠাৎ অ্যাপগুলো ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। সার্ভার ডাউনের 6 ঘন্টা পর সচল হলো জনপ্রিয় মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ব্যবহারকারীরা। তবে সমস্যা সমাধান হলেও কী কারণে এই বিভ্রাট তৈরি হয়েছিল তা জানা যায়নি। এর আগে সোমবার সন্ধ্যার পর থেকেই বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কোনো ধরনের বার্তা আদান প্রদান করা সম্ভব হচ্ছিল না। সার্ভার ডাউন হয়ে যাওয়ায় অ্যাপ 3টি ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এ নিয়ে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী একটি অনলাইন সেবাদানকারী সাইট ডাউন ডিটেক্টরেও অভিযোগ করেন। এর কিছুক্ষণ পরই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সার্ভার ডাউনের বিষয়ে খবর প্রকাশ করে। সার্ভার ডাউনের বিষয়টি স্বীকার করে এক টুইট বার্তায় দুঃখ প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এদিকে প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুকের সার্ভার ডাউনের বিষয়টি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় কারিগরি বিভ্রাট। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে প্যান্ডোরা পেপারস। বিভিন্ন দেশ ও অঞ্চলের অফশোর কোম্পানিতে প্রভাবশালীদের বিপুল পরিমাণ অর্থ ও গোপন লেনদেনের তথ্য ফাঁসের ঘটনায় তীব্র আলোচনা সমালোচনার মধ্যেই নিজেদের বিরুদ্ধে আনা সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন বেশিরভাগ বিশ্ব নেতা। সাড়া জাগানো প্যান্ডোরা পেপারসের নথি ফাঁসের ঘটনায় সব অভিযোগ অস্বীকার করে এর তীব্র সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। প্যান্ডোরা পেপারসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংশ্লিষ্টতা সরাসরি এড়িয়ে গেছে রুশ গণমাধ্যম। পরবর্তীতে বিষয়টি কোনো ধরনের তথ্য বিশ্লেষণেরও প্রয়োজন পড়বে না বলেও সাফ জানিয়ে দিয়েছে ক্রেমলিন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য সহ ঘনিষ্ঠজনদের নাম প্যান্ডোরা পেপারসে আসায় টুইটারে এক পোস্টে ইমরান খান জানান, যাদের নাম এসেছে তাদের তদন্তের আওতায় আনা হবে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি। এদিকে জর্ডানের বাদশাহ গোপনে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশে $10 কোটি সম্পদ রাখা নিয়ে তথ্য ফাঁসের ঘটনায় তিনি জানান, এ ধরনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। এটি খুব দুর্ভাগ্যজনক। এখনো আমাদের বিরুদ্ধে কেউ কেউ নাশকতার পরিকল্পনা করছে। এর আগে কেউ জর্ডানকে লক্ষ্য করে এমন অভিযোগ আনেননি। এসবের ভিত্তি নেই। এদিকে 2009 সালে বেনামি কোম্পানির মাধ্যমে ফ্রান্সে £2,20,00,000 খরচ করে একটি বিলাসবহুল বাড়ি কেনার অভিযোগ উড়িয়ে দিয়ে চেক প্রধানমন্ত্রী জানান, কোনো অবৈধ কাজের সঙ্গে তার সংশ্লিষ্টতা নেই। উল্টো দেশটিতে আসন্ন নির্বাচনে প্রভাব সৃষ্টি করতেই এসব সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ তার। এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিয়েরাও। কেনিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে প্যান্ডোরা পেপারসে বিভিন্ন অভিযোগ ওঠায় এর তীব্র সমালোচনা করেন দেশটির নাগরিকরা। এর যথাযথ তদন্তের দাবিও জানান দেশটির বিশ্লেষকরা। ভাবতেই পারছি না আমাদের দেশের বিরুদ্ধেও এসব শুনতে হবে। এর তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত। প্যান্ডোরা পেপারসে নতুন করে ফাঁস হওয়া আর্থিক নথিতে বর্তমান ও সাবেক মিলিয়ে বিশ্বের অন্তত 35 রাষ্ট্রনেতা এবং বিভিন্ন দেশের 3 শতাধিক সরকারি কর্মকর্তার বিশাল অঙ্কের গোপন লেনদেন এবং সম্পত্তির তথ্য ফাঁস করা হয়েছে। রোববার বিশ্বব্যাপী অনুসন্ধানী সাংবাদিকদের জোট ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ICIJ-র উদ্যোগে প্রায় 1,19,00,000 নথি বিশ্লেষণ করে এসব তথ্য প্রকাশিত হয়।
জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ঘূর্ণিঝড় শাহিনের আঘাতে লন্ডভন্ড ওমানের পূর্ব উপকূল। এর প্রভাবে বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। এ পর্যন্ত মারা গেছেন অন্তত ১৩ জন। এদিকে ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সতর্কতা জারি করা হয়েছে। ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে ওমান। এতে বেশ কয়েকজনের হতাহতের ঘটনাও ঘটেছে। উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টিপাতে আল বাতিনা অঞ্চলের সোহার, সাহাম সহ বেশ কয়েকটি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ তীব্র বন্যা দেখা গিয়েছে। শত শত ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা। ওমান সীমান্তের আল আইনের সরকারি বেসরকারি কর্মচারীদের বাসায় বসে কাজ করার পাশাপাশি উপকূলবর্তী বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ঘূর্ণিঝড়টি ওমানে আঘাত হানার পর সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিবেশী দেশ সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। সমুদ্র সৈকত এবং বিভিন্ন উপত্যকা, বিশেষ করে যেসব এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে সেসব এলাকায় সতর্কতা জারি করেছে আমিরাত কর্তৃপক্ষ। অন্যদিকে তীব্র বাতাস এবং সম্ভাব্য বন্যার আশঙ্কায় শুক্রবার পর্যন্ত বেশ কয়েকটি অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে সৌদি আরব। স্থানীয় সময় রোববার ওমানের উত্তর পূর্ব উপকূলে ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে শক্তিশালী ঘূর্ণিঝড় শাহিন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না স্পেনের লা পালমা দ্বীপে আগ্নেয়গিরির লাভা উৎকীর্ণ। দিন দিন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। নতুন করে বাড়িঘরে ছড়িয়ে পড়ছে আগুন। সোমবারও কুমড়ে বিয়েহা আগ্নেয়গিরি থেকে উত্তপ্ত লাভা আশেপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। নায়োস বন্দরের রাস্তাঘাট ও গাছপালাতেও ছড়িয়েছে লাভা। বাতাসে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার পাশাপাশি নদীর পানিতেও বাড়ছে দূষণ। এতে মারাত্মক হুমকির মুখে জীববৈচিত্র্য। এদিকে উদ্গীরণের কারণে মানুষজন অন্যত্র সরে যাওয়ায় ওই অঞ্চলে ডাকাতির আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় সেখানে সেনা মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় কাজ করছেন তারা। গেল ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উদ্গীরণে ১,০০০-এর বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত অঞ্চলটি থেকে ৬,০০০-এর বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর শিথিল হয়েছে পবিত্র ওমরাহ পালনের শর্ত। শুরুতে সীমিত সংখ্যক মানুষকে এই সুযোগ দেওয়া হলেও এখন তা বাড়িয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরব থেকে আল মামুন শিপনের রিপোর্ট। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়ের সূত্রে দেশটির বিভিন্ন গণমাধ্যম জানায়, প্রতিদিন যাতে ১ লাখ মানুষ ওমরাহ আদায় করতে পারেন সে লক্ষ্যে এর মধ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরা করতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারীর থেকে মুক্তি দান করে। আমরা যাতে সহজভাবে ওমরাটা করতে পারি, সবাই এই কামনা করি। দৈনিক ওমরাহ আদায়কারীর সংখ্যা বাড়ানো হলেও স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সৌদি হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। ওমরাহের আবেদনের জন্য বিদেশি নাগরিকদের বাধ্যতামূলকভাবে সৌদি আরবে অনুমোদিত করোনা টিকা গ্রহণের সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। সৌদি আরবে বর্তমানে ফাইজার বায়োনটেক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, মডার্না জনসন অ্যান্ড জনসন এবং বুস্টার ডোজ নেওয়া সাপেক্ষে সিনোভ্যাকের টিকার অনুমোদন রয়েছে। এর আগে সবশেষ আগস্টে দেশ বিদেশি ৬০,০০০ মুসল্লিকে ওমরা পালনের অনুমতি দিয়েছিল সৌদি সরকার। অ্যাপসের মাধ্যমে উমরার আবেদন করলে যদি সে আবেদন গ্র্যান্টেড হয়, সেক্ষেত্রে সে উমরা হজ পালন করতে পারে। অন্যথায় আবেদন ছাড়া বিনা অনুমতিতে মক্কা প্রবেশ করলে ১০,০০০ সৌদি রিয়াল জরিমানার বিধান রেখেছে সৌদি সরকার। আল মামুন শিপন, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেদ্দা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল মামুন শিপন। শিপন, তাজনীন, যেমনটি আপনি বলেছিলেন যে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণ শুরু থেকেই কিন্তু সৌদি সরকার করোনা নিয়ন্ত্রণে শতভাগ চেষ্টা চালিয়েছে। ধাপে ধাপে লকডাউন এবং মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ এবং পবিত্র যে দুটি স্থান মুসলমানদের সবচেয়ে ধর্মীয় যে উৎসব,
সকল কিছু বন্ধ করে দেওয়া এবং পরবর্তীতে যখন সারা বিশ্বে করোনা ভ্যাকসিন এসেছিল তারা এবং এখানকার স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকদের ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা এবং বহির্বিশ্ব থেকে যারা সৌদি আরবে প্রবেশ করছেন তাদেরকে শতভাগ স্বাস্থ্য নিরাপত্তা এবং ভ্যাকসিনের শতভাগ চেক আপ করা সহ সকল কিছু পর্যবেক্ষণ করে এবং ইতিমধ্যে সৌদি সরকার কিন্তু করোনাতে শতভাগ সফলতা পেয়েছে। তারই আলোকেই কিন্তু গেল পবিত্র হজে যে ৬০,০০০ হজ যাত্রীদের সমন্বয়ে পালিত হয়েছিল পবিত্র হজ এবং এর পরবর্তীতেই কিন্তু গেল আগস্ট মাস থেকে বহির্বিশ্ব থেকে পবিত্র ওমরা হজের আসার জন্য যে সুযোগ করে দেওয়া হয়েছে এবং এখানকার যে স্থানীয় নাগরিক এবং প্রবাসী নাগরিকরা ধাপে ধাপে ওমরা করতে পারছেন এবং তারা সকলেই কিন্তু তাওয়াক্কালনা এবং এতেমারনা অ্যাপস এর মাধ্যমে আবেদন করে তারা পবিত্র ওমরা হজ পালন করছেন এবং যারা ডবল ডোজ ভ্যাকসিন নিচ্ছেন তাদেরকেই কিন্তু ইমিউন হচ্ছে এবং ইমিউন করেই তারা কিন্তু ওমরার জন্য আবেদন করতে হচ্ছে এবং এই আবেদনের ফলে যারা ওমরা হজ পালন করছেন তারা কিন্তু শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু তারা পবিত্র ওমরা হজ পালন করছেন এবং ধাপে ধাপে কিন্তু গেল শুক্রবার থেকে প্রতিদিন 1 লক্ষ মানুষ 1 লক্ষ ধর্মপ্রাণ মুসলমান পবিত্র ওমরা হজ পালন করার যে অনুমতি দিয়েছেন পবিত্র দুটি মসজিদের খাদেম শেখ আব্দুর রহমান মিল সুদাইস এবং সৌদি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি আরবের স্থানীয় জাতীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত নিউজে আমরা জানতে পারলাম যে প্রতিদিন 1 লক্ষ মানুষ পবিত্র হজ পালন ওমরা হজ পালন করার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে, যেটি ইতিমধ্যে গেল শুক্রবার থেকে সেটা শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে কিন্তু তারা ধাপে ধাপে এই সংখ্যা বাড়াবেন এবং অচিরে পৃথিবী থেকে দূর হবে মহামারী করোনা এবং আগের তুলনায় সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এসে এখানে পবিত্র ওমরা হজ পালন করবেন এবং পবিত্র নগরী মক্কা এবং মদিনাতে ইসলামের যে ধর্মীয় স্থানগুলো রয়েছে সেগুলো ভিজিট করবেন এবং পবিত্র নগরী মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করবেন এবং মুসলমানদের সব ধর্মীয় স্থানগুলো তারা জিয়ারত করবেন এবং সারা বিশ্ব থেকে যে সকল ধর্মপ্রাণ মুসলমানরা আসবেন তারা কিন্তু সৌদি সরকারের যে স্বাস্থ্যবিধি এবং করোনার যে নিরাপত্তা স্বাস্থ্য সচেতনতা সকল কিছু মেনেই কিন্তু তারা আসতে হবে এবং এখানে সৌদি আরবে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে ওমরা হজের জন্য আবেদন করতে হলে অবশ্যই তাকে করোনা ভ্যাকসিনের যে সৌদি সরকারের অনুমোদিত ফাইজার বায়োনটেক অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের এবং জনসন অ্যান্ড জনসন এবং বুস্টার ডোজ সিনোভ্যাকের টিকা গ্রহণ করতে হবে এবং সার্টিফিকেট শো করেই কিন্তু তারা পবিত্র ওমরা হজের জন্য আবেদন করতে হবে। এই ছিল তাজনিন সৌদি আরবে পবিত্র ওমরা বিষয়ে সর্বশেষ। একদিনের সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড এবার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে। আন্তঃসীমানা খুলে দেওয়ার অগ্রিম সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এতে উৎকণ্ঠা বিরাজ করছে প্রবাসী বাংলাদেশিদের মাঝেও। এ নিয়ে জানাতে অস্ট্রেলিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। রুবেল, ধন্যবাদ তাজরিন। যেমনটি বলছিলেন যে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে, যেখানে মেলবোর্ন শহর অবস্থিত, যেটি দ্বিতীয় ঘনবসতিপূর্ণ এবং শহর, এছাড়া অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ একটি শহর এবং এর আশেপাশের এলাকাগুলোতে করোনা সংক্রমণ চরমভাবে বাড়তে শুরু করেছে। গতকালকে আমি নিউজে বলেছিলাম যে সংখ্যাটি তার চেয়ে আজকে প্রায় 400 জন বেশি সংক্রমিত হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় অস্ট্রেলিয়াতে 2406 জন সংক্রমিত হয়েছে, তার মধ্যে 1763 জনই কিন্তু এই ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে করোনা সংক্রমিত হয়েছে এবং সেখানে আজকে 4 জন মারাও গেছে এবং এছাড়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে বা সিডনি এর আশেপাশে কিন্তু 7 জন করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। মেলবোর্নের করোনা সংক্রমণ কিন্তু আপনারা জানেন যে গত বছর অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি ভুগেছে অস্ট্রেলিয়াতে এই মেলবোর্ন শহরটি, সেখানে শত শত মানুষ করোনা সংক্রমিত হয়ে মারা গেছে। সেই তুলনায় ঘনবসতিপূর্ণ বা সবচেয়ে বড় শহর অস্ট্রেলিয়ার যে সিডনি, সেখানে কিন্তু কম মানুষ মারা গেছে এবং সেই তুলনায় অস্ট্রেলিয়ার অন্যান্য যে শহরগুলো আছে অ্যাডিলেড, ব্রিসবেন বা ডারউইন, তাসমানিয়া,
এই ধরনের শহরগুলো পার্থ, সেখানে কিন্তু তুলনামূলক কম মানুষ মারা গেছে বা সেখানে করোনা সংক্রমণ কিন্তু তুলনামূলক কম ছড়িয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, প্রায় 3 মাসের বেশি সময় যাবত কিন্তু সিডনিতে লকডাউন চলছে, সিডনির আশেপাশে এলাকায়। এছাড়া মেলবোর্নে কিন্তু লকডাউন চলছে প্রায় 2 মাস যাবত, ক্যানবেরাতে লকডাউন চলছে, তবুও কিন্তু সংক্রমণ কমছে না। তবে সিডনির সংক্রমণ অনেকটাই কমে এসেছে। আজকে এখানে 600 জন বা তার চেয়ে কিছু বেশি মানুষ করোনা সংক্রমিত হয়েছে। তো মেলবোর্নে সংক্রমণ বাড়ার পেছনে কয়েকটি প্রধান কারণে একটি হচ্ছে যে মানুষের অভ্যস্ততা। মানুষ আসলে গত 1-2 বছরে যে পরিমাণ লকডাউন দেখেছে, তারা অনেকেই কিন্তু এই রুলস রেগুলেশনগুলো সরকারের ভালো মতো মানছে না, যেটি মিডিয়া দেখাচ্ছে। রাস্তাঘাট খালি হলেও অনেকেই কিন্তু বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় আসলে সেই রুলস রেগুলেশন মেনটেন করছে না। এছাড়া ভ্যাকসিন গ্রহণের রেট কিন্তু তুলনামূলক মেলবোর্নে কিন্তু সিডনির চেয়ে অনেক কম। সিডনিতে বা সিডনির আশেপাশে এলাকায় বা নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে যেখানে প্রথম ডোজ 16 বছর ঊর্ধ্বে যারা আছে, তারা প্রথম ডোজটি নিয়ে ফেলেছে প্রায় 90 ভাগের কাছাকাছি মানুষ, এবং প্রায় 70 ভাগের কাছাকাছি মানুষ কিন্তু দ্বিতীয় ডোজটি নিয়েছে। সেই তুলনায় মেলবোর্ন যথেষ্ট পিছিয়ে আছে। তারা প্রায় 53 ভাগ মানুষ 16 বছর ঊর্ধ্বে যারা আছে তারা সেই ডোজটি নিয়েছে, অনেকটাই পিছিয়ে আছে। তবে ন্যাশনাল যে রিপোর্ট দেখাচ্ছে যে জাতীয়ভাবে পুরো অস্ট্রেলিয়াতে এখন পর্যন্ত তারা কিছুটা তুলনামূলক স্লো গতিতে আগাচ্ছে। তবে সেই তুলনায় সিডনির করোনা পরিস্থিতি রেজাল্টই বলে দিচ্ছে যে এখানে আসলে করোনা পরিস্থিতি খারাপ হওয়ার পর মানুষ প্রচুর পরিমাণে ভ্যাকসিন গ্রহণ করেছে। সরকার কিছুটা অস্থির সময় পার করছে। জানেন যে সামনের বছরের শুরুর দিকেই কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় নির্বাচন হবে। এই কারণে রাজ্য সরকারগুলো কিন্তু বিভিন্ন উচ্চ পর্যায়ে তাদের অনেকেই কিন্তু পদ হারাচ্ছেন, অনেকেই কিন্তু পজিশন চেঞ্জ করছেন। আপনারা জানেন যে গত সপ্তাহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের যে প্রিমিয়ার গ্ল্যাডিস, তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং গতকালকেই কিন্তু নতুন প্রিমিয়ারের ঘোষণা এসেছে। তো অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু রাজনৈতিকভাবেও পরিবর্তন আসছে। অনেক স্টেট কিন্তু চমৎকারভাবে করোনাকে সামাল দিয়ে গেছে, যেটি কিন্তু এই পরবর্তী সামনে নির্বাচনে কিন্তু তার একটি প্রভাব পড়বে বলাই যায়। তবে সিডনি এবং মেলবোর্নে কিন্তু অনেক রাজনৈতিক পরিবর্তন আসতে পারে, ক্ষমতার অনেক পরিবর্তন আসতে পারে, কারণ এই দুটো স্টেটকেই কিন্তু করোনার সময় সবচেয়ে বেশি ভুগতে হয়েছে। এবার আসি যে সরকার তড়িঘড়ি করে যে ডিসিশন দিয়েছে যে আগামী নভেম্বর থেকে আন্তর্জাতিক বর্ডার খুলে দেওয়া হবে প্রায় দীর্ঘ 20 মাস পরে অস্ট্রেলিয়ার, সেটা কিন্তু শর্ত সাপেক্ষ যে যারা দুটো ভ্যাকসিনই পেয়েছে বা যে স্টেটগুলো 80 ভাগের মতো মানুষ দুটো ভ্যাকসিনের আওতায় আসবে, সেই স্টেটগুলোতেই লকডাউন খুলে দেওয়া হবে এবং সেই লকডাউন খুলে দেওয়া হবে এবং আন্তর্জাতিক যাতায়াত তারা করতে পারবে। তবে সেটিও কিন্তু বিভিন্ন শর্ত সাপেক্ষে, মানে হচ্ছে যে শুধুমাত্র সিটিজেন যারা আছে অস্ট্রেলিয়ার নাগরিক বা অস্ট্রেলিয়া স্থায়ীভাবে বসবাস করে, যে পার্মানেন্ট রেসিডেন্ট বলে যাদেরকে, তারাই শুধুমাত্র দেশের বাইরে যেতে পারবে এবং ফিরে আসতে পারবে। তবে ফিরে আসলেও তাদেরকে কিন্তু 2 সপ্তাহে আগের মতো হোটেল কোয়ারেন্টাইনে থাকতে না হলেও 1 সপ্তাহে তাদেরকে বাসায় কিন্তু সেলফ আইসোলেশনে থাকতে হবে। তো কেমন আছে বাংলাদেশিরা? আমি যদি বলি, বাংলাদেশিরা যথেষ্ট এই নতুন সংবাদে কিছুটা তারা আনন্দে আছে যে নভেম্বর থেকে দেশে যাওয়ার সুযোগ হবে। আসলে কতটুকু সুযোগ হবে সেটি দেখার বিষয়, কারণ যে কটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত, বেশিরভাগই কিন্তু অনলাইনে দেখাচ্ছে যে কোনো ধরনের সিট নেই এবং অনেক উচ্চ মূল্য। যদিও অনলাইনে কিছু দেখাচ্ছে যে দেশে অনেকে গিয়ে ফিরে আসতে পারবে, আসলে বাস্তবে তা নয়। টিকিটের উচ্চ মূল্যের কারণে বাংলাদেশিদের দেশে গিয়ে ফিরে আসতে যথেষ্ট সময় নিতে হবে এবং আগামী বছরের মাঝামাঝির আগে হয়তোবা অস্ট্রেলিয়া আন্তর্জাতিক বাংলাদেশি শিক্ষার্থীরা হয়তোবা সেভাবে প্রবেশ করার অনুমতি পাবে না। এই ছিল অস্ট্রেলিয়া থেকে করোনা পরিস্থিতি সর্বশেষ আমার কাছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। আবারও ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন আবিই আহমেদ। স্থানীয় সময় সোমবার দ্বিতীয় মেয়াদে সরকার পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ করেন তিনি। প্রথম মেয়াদে নানা সংকটের জন্য সমালোচনার মধ্যেই আগামী 5 বছরের জন্য আবারও দায়িত্ব নিলেন আবিই আহমেদ। এর আগের মেয়াদে আবিই সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। চলতি বছরের শুরুর দিকে আবিই আহমেদের প্রসপারিটি পার্টিকে জাতীয় নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। জুন মাসের ওই নির্বাচনে প্রধানমন্ত্রীর দল 436টি সংসদীয় আসনের মধ্যে 410টিতেই জয়লাভ করে। ভোট জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বিরোধী দলগুলো। তবে বিদেশি পর্যবেক্ষকরা নির্বাচনকে আগের যে কোনো নির্বাচনের তুলনায় গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। দেশের সমালোচনা থাকলেও প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং রাজনৈতিক সংস্কারের জন্য 2019 সালে নোবেল শান্তি পুরস্কার পান আবিই আহমেদ। জাপানের নতুন প্রধানমন্ত্রী হলেন ফুমিও কিশিদা। সোমবার ভোটের মাধ্যমে ফুমিও কিশিদাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশটির পার্লামেন্ট। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটাভুটিতে
ফুমিও কিশিদার পক্ষে ভোট পড়ে 311টি। তার প্রতিপক্ষ বিরোধী নেতা ইয়োকিও এদানো পান 124 ভোট। ভোট গ্রহণ শেষে জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার নাম ঘোষণা করেন স্পিকার তাদামোরি ওশিমা। 64 বছর বয়সী ফুমিও কিশিদা এর আগে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। দেশটির ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির একজন নীতি গবেষণা পরিষদের সাবেক প্রধানও কিশিদা। এর আগে ফুমিও কিশিদার পূর্বসূরি ইয়োশিহিদে সুগা গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পশ্চিমবঙ্গে বিধানসভার উপনির্বাচনে সদ্য জয়ী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন। তবে করোনার কারণে সীমিত পরিসরে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বলে জানা গেছে। এর মধ্যে শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। গেল রোববার রেকর্ড গড়ে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেল এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে নন্দীগ্রামের তৃণমূলের সাবেক নেতা শুভেন্দু অধিকারের কাছে হেরে যান মমতা। এরপর 5 মাসের মধ্যে ভবানীপুর আসন থেকে উপনির্বাচন করে সবশেষ রোববার জয় পান তিনি। ভবানীপুর আসনের উপনির্বাচনে 58,832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। আন্তর্জাতিক সময়। জার্মানিতে জ্বালানি গ্যাস ও বিদ্যুতের দাম রেকর্ড ছুঁয়েছে। সরবরাহকারীরা বলছেন কম সরবরাহের কারণে দামের এই ঊর্ধ্বগতি। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। জার্মানিতে হঠাৎ করেই শিল্প ও গৃহস্থালী কাজে ব্যবহৃত গ্যাস ও বিদ্যুতের দাম আকাশচুম্বী। দেশটির গ্যাস, বিদ্যুৎ এবং নবায়নযোগ্য জ্বালানি সেবা গ্রহণকারীরা বলছেন এই দাম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি। অন্যদিকে জ্বালানি শক্তি সরবরাহকারী সংস্থাগুলো বলছে সরবরাহ কম থাকায় দামের এই ঊর্ধ্বগতি। দেশটির স্বনামধন্য 2 ওয়েব পোর্টাল ভেরিভক্স ও চেক 24 এর জরিপে ব্যবহারযোগ্য শক্তির চড়া দামের বিষয়টি উঠে আসে। এদিকে গ্যাস, বিদ্যুৎ ঘাটতি ও সংকটের কারণে দেশটির গ্যাস বিদ্যুৎ সরবরাহকারী কমপক্ষে 50টি সেবাদানকারী প্রতিষ্ঠান নতুন করে দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলেও জানা যায়, যার কারণে প্রত্যেক ঘরে গড়ে কমপক্ষে 20,000 কিলোওয়াট গ্যাসের জন্য বছর শেষে গুনতে হবে 10,700 টাকার উপরে। গেল বছর একই পরিমাণ গ্যাসের মাথা পিছু দাম ছিল 10,500 টাকা। গ্যাস ও বিদ্যুতের দাম জনগণের নাগালের বাইরে যাবার আশঙ্কা করছে সরবরাহকারী সংস্থাগুলো। সে কারণেই বছর শেষে আরো 5,000 কিলোওয়াটের জন্য বাড়তি টাকা গুনতে হতে পারে গ্রাহকদের। বিশেষ করে গ্রীষ্মে আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান উইন্ড মিলের খাত থেকে শতকরা 20% সরবরাহ কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। দেশটির জ্বালানি ও শক্তি বিশেষজ্ঞদের মতে জার্মানির প্রচলিত কয়লা ও আণবিক উৎসগুলো থেকে শক্তি সরবরাহ ধীরে ধীরে বন্ধ হয়ে যাওয়ায় এমন সংকটের সৃষ্টি। স্থানীয় অধিবাসীরা মনে করেন দামের এই ঊর্ধ্বগতির কারণে আসছে শীতেই দুর্বিষহ হয়ে উঠতে পারে জনজীবন। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইচ্ছাশক্তি আর কৃষিকাজের প্রতি ভালোবাসা থেকেই এক চিলতে বারান্দায় কৃষি আবাদ করে তা থেকে এখন ভালো ফলন পাচ্ছেন ইতালি প্রবাসী ফরহাদ সেবা দম্পতি। নিজেদের এই কৃষি আবাদের তারা নাম দিয়েছেন ব্যালকনি কৃষি। তাদের দেখে অন্যান্য প্রবাসী বাংলাদেশিও এ ধরনের কৃষিকাজের প্রতি উৎসাহিত হচ্ছেন বলেও জানালেন ফরহাদ। ইতালির মিলান ঘুরে এসে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু রিপোর্ট। ইচ্ছে শক্তি থাকলেই যে জায়গার স্বল্পতা থাকা সত্ত্বেও কৃষি আবাদ করা যায় সেটি প্রমাণ করেছেন ইতালি প্রবাসী ফরহাদ সেবা দম্পতি। তাদের বাসার ছোট্ট ব্যালকনিতে নানা জাতের ফলফলাদি আর সবজি রোপণ করে এখন তা থেকে ফলনও পাচ্ছেন বেশ ভালোই। তাদের এই কৃষি আবাদের নাম দিয়েছেন ব্যালকনি কৃষি। তাদের এই ব্যালকনি কৃষির গল্প জানাতে গিয়ে এই দম্পতি জানিয়েছেন গত করোনার লকডাউনের সময়টাকে তারা কাজে লাগিয়েছেন। এখানে আসার পরও আমি চিন্তা করলাম যে বেলকুনিটা কীভাবে কাজে লাগানো যায়। সেই চিন্তা থেকে আমি সুপার মার্কেট থেকে এই মাটি এবং ফুলের টবগুলো কিনে নিয়ে আসি। আশেপাশের অনেক বাঙালি আমাদের বাসাতে আসেন, তারা আসলে এই ছোট্ট একটা বাগান দেখে উৎসাহ নিয়ে নিজেরাও করতে শুরু করছেন। লকডাউন চলাকালীন সময়ে আমার হাজব্যান্ড আমাকে অনুপ্রাণিত করেন যে আমার এই বারান্দা কৃষি বা বেলকনি কৃষি যেটাকে আমরা নাম দিয়েছি, এটাকে যাতে আরেকটু
রিচ করি এবং সেজন্য সে আমাকে অনেক হেল্প করেছে। আমাদের যে অবসর সময়টা ছিল সেটাও আমরা কাজে লাগিয়েছি। মেক্সিকান আলবানেরো থেকে শুরু করে দেশীয় প্রজাতির নানা শাকসবজি রয়েছে এই ছোট্ট বেলকনিতে। এখান থেকে যেমন তাদের খাদ্যের চাহিদা মিটছে, তেমনি মনের খোরাকও যোগাচ্ছে এই বেলকনি কৃষি। আর তাই অন্য প্রবাসী বাংলাদেশিরা চাইলে তাদের ছোট্ট বেলকনিকে এমন কৃষি আবাদ দিয়ে পরিপূর্ণ করতে পারেন। ইতালির মিলান থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এবছর চিকিৎসা শাস্ত্রে যৌথভাবে নোবেল জিতেছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং লেবাননের বিজ্ঞানী আরডেম প্যাটাপোটিয়ান। মানবদেহে তাপমাত্রা ও স্পর্শের অনুভূতি কিভাবে কাজ করে তা নিয়ে গবেষণার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারে ভূষিত করা হয় তাদের এই গবেষণা ভবিষ্যতে নতুন পেইন কিলার ওষুধ তৈরিতে মাইল ফলক অবদান রাখবে বলে জানায় সুইডিশ নোবেল কমিটি। অক্টোবরের প্রথম সোমবার মানে প্রতি গবেষণা ভবিষ্যতে নতুন পেইন কিলার তৈরিতে কাজ করবে বলেও জানায় সুইডিশ নোবেল কমিটি। 2021 Nobel Prize in Physiology or Medicine jointly to David Julius and Ardem Patapoutian for their discoveries of receptors for temperature and touch. বিজ্ঞানী ডেভিড জুলিয়াস তার গবেষণায় মরিচের গুঁড়া থেকে সংগৃহীত ক্যাপসাইসিন নামে এক বিশেষ উপাদান ত্বকে ব্যবহার করেন। এটি ব্যবহারের ফলে চামড়ায় জ্বালাপোড়া ও প্রদাহ সৃষ্টি হয়। এতে করে তিনি বিশেষ এক ধরনের সংবেদন শক্তির উপস্থিতি প্রমাণ করেন, যা আমাদের দেহে তাপমাত্রার অনুভূতি সৃষ্টি করে। অন্যদিকে আরেক বিজ্ঞানী আরডেম প্যাটাপুটিয়ান চাপ সংবেদনশীল কোষ ব্যবহার করে নতুন এক ধরনের সংবেদন শক্তি আবিষ্কার করেন, যা মানবদেহে যে কোনো উদ্দীপনায় সাড়া দিতে পারে। লেবানন বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী আরডেম প্যাটাপুটিয়ান 1967 সালে জন্মগ্রহণ করেন। পরে পিএইচডি করতে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটে অধ্যাপনা করছেন। অপরদিকে 65 বছর বয়সী আরেক বিজ্ঞানী ডেভিড জুলিয়াস অধ্যাপনা করছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায়। জিনিয়া শেখ, সময় সংবাদ। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সাধারণ মানুষের মতো রেস্টুরেন্টে গিয়ে কফি খেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রেস্টুরেন্টের বাইরে তাকে এক পলক দেখতে ভিড় করেন বহু মানুষ। হঠাৎ রেস্টুরেন্টের বাইরে থামলো গাড়ি, আর তাতেই হতভম্ব আশপাশের মানুষ, কারণ গাড়ি থেকে নামছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সাধারণ মানুষের মাঝে মিশে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে চমকে দেন তিনি। সেরে নেন সকালের নাস্তা, সাথে চুমুক দেন কফিতেও। প্রেসিডেন্ট হয়েও সাধারণ মানুষের মতো তার এমন আচরণ অবাক করেছে আশপাশের মানুষকে। অনেকেই আবার এত কাছ থেকে জো বাইডেনকে দেখে বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। রোববার ওয়েলমিংটনের একটি রেস্টুরেন্টে এভাবেই দেখা যায় জো বাইডেনকে। এ সময় রেস্টুরেন্টের বাইরে তাকে এক পলক দেখতে ভিড় করেন বহু মানুষ। যাবার সময় সাংবাদিকের নানা প্রশ্নের উত্তর এড়িয়ে যান বাইডেন। তবে তাদের মধ্যে একজন প্রশ্ন করেন, স্যার, সকালের নাস্তা কেমন ছিল? জবাবে বাইডেন বলেন, অসাধারণ। এরপর হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়ে গাড়িতে উঠে যান বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট। জিনিয়া শেখ, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। 6 ঘন্টারও বেশি সময় পর সচল হলো ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। বিভ্রাট কেটে যাওয়ায় ব্যবহারকারীদের সন্তোষ। প্যান্ডোরা কেলেঙ্কারিতে প্রভাবশালীদের নাম প্রকাশের পর সমালোচনার ঝড়। অভিযোগ অস্বীকার বিশ্ব নেতাদের, ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ইমরান খানের। এবং একদিনে 56টি চীনা যুদ্ধ বিমান অনুপ্রবেশের অভিযোগ তাইওয়ানের। উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান, সংকটের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল বেইজিং। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।